আজকে ক্লাস 4-এর বাটারফ্লাই বইয়ের লেসন 4 দ্য হিরো এই গল্পটা আজকে তোমাদের পড়াবো। তো এই গল্পটা একটু বড় হওয়ায় এটাকে আমি দুটো পার্টে ভাগ করে নিয়েছি, অর্থাৎ দুটো ভিডিওতে ভাগ করেছি। এটা প্রথম পার্ট এবং পরবর্তীতে পার্ট 2 আলাদা একটা ভিডিও আমি নিয়ে আসবো, কারণ একটা ভিডিওতে যদি আমি কভার করি তাহলে এটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। তো এই টেক্সটটা পড়তে পড়তে তোমাদের কয়েকটা গ্রামারের বিষয়েও আমি আলোচনা করব। অবশ্যই এই টেক্সট সংক্রান্ত এই টেক্সটটা যতটা পড়ব এর মধ্যে যত রকমের গ্রামাটিক্যাল আলোচনা আছে সেগুলো আমি করতে করতে যাব। খুব ভালোভাবে মন দিয়ে শুনবে। কী কী আলোচনা করব সেগুলো তোমাদের আগে বলে নিই। প্রথমে আমি খুব ভালোভাবে পড়ব, উচ্চারণটা খুব ভালোভাবে শুনবে তোমরা। পরবর্তীতে এই গোটা টেক্সটটা কোন টেন্সে রয়েছে, এর মধ্যে কি কি পার্টস অফ স্পিচ রয়েছে, কি কি আর্টিকেলের ব্যবহার রয়েছে, এখানে সিনোনিম অ্যান্টোনিম কী কী রয়েছে, যে বিশেষ বিশেষ বানান রয়েছে সেগুলোর নিয়মটা কী। একটা নতুন শব্দ শোনো, অ্যাপোস্ট্রফি, এখানে সেই অ্যাপোস্ট্রফিরও ব্যবহার হয়েছে, সেগুলো তোমাদের পড়াতে পড়াতে আমি তোমরা শোনো। এবার আমি পুরো টেক্সটটা এবার পড়ছি। লাস্ট সামার ভ্যাকেশন I visited my uncle's place at Shimultola. I was bored during the afternoons. Every afternoon my friends played football or cricket, but I never got a chance to play with them. I was not an important player to them, so I felt myself to be as insignificant as an ant. One day a miracle happened. One afternoon, my cousin came to me and said, "We'll go to Burirmat today. We have a kabaddi match there. Last year's winners from Motiganj and our opponents. So hurry, we must be there by 4 o'clock. But what will be my role there?" I was anxious. "I'll play and you will be one of our supporters." "Oh, that's fine then," I replied with great relief. There was already a large crowd at Burirmat. I quietly took a place among the crowd. All on a sudden, my cousin came and gripped my hand tightly. "Hey, what's wrong?" I asked. "Nasir's mother is ill. He hasn't come, so you'll have to play for us." I was stunned. My heart was beating like a drum. I started stammering. "It's a matter of prestige for our village. So, Opu, please get ready to play." My cousin pulled me to the playground. My legs started shaking. The large crowd cheered, but I could hear only the sound of my own heartbeat. আচ্ছা, তোমরা প্রথমে শোনো। প্রথমে আমি টেক্সটটা পড়ব এবং তার সাথে সাথে মানেও বলতে থাকবো। মানে বলার সাথে সাথে তোমাদের পার্টিকুলার ওয়ার্ডসের যে পার্টস অফ স্পিচ রয়েছে সেই স্পিচগুলো নিয়েও আমি আলোচনা করব, এবং মানে বলার পরে আরেকটু ডিটেলসে টেক্সটের মধ্যে যে গ্রামারগুলো রয়েছে সেই গ্রামারগুলো নিয়ে আমি আলোচনা করব। তাহলে চলো এখন পড়ে নেওয়া যাক। লাস্ট সামার ভ্যাকেশন I visited my uncle's place at Shimultola. অর্থাৎ গতবার যে গরমের ছুটি ছিল তাতে আমি আমার কাকার বাড়িতে গেছিলাম। সেটা কোথায় অবস্থিত ছিল? শিমুলতলায়। I was bored during the afternoons. এখানে দেখো, বোর্ড বলে একটা কথা রয়েছে। বোর্ড কথার অর্থ তোমরা জানো? বোর্ড কথার অর্থ হচ্ছে বিষণ্ণ বা উদাস হয়ে থাকা।
তাহলে আই ওয়াজ বোর্ড ডিউরিং দ্য আফটারনুনস কথার অর্থ হচ্ছে সেই সময় বিকেলবেলাগুলো খুব উদাস করা ছিল। আমি সেই সময় খুব বিষণ্ণভাবে থাকতাম সেই বিকেলে। এভরি আফটারনুন মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল অর ক্রিকেট। প্রতিদিন বিকেলে আমার বন্ধুরা ফুটবল অথবা ক্রিকেট খেলতো। বাট আই নেভার গট এ চান্স টু প্লে উইথ দেম। কিন্তু আমি তাদের সাথে খেলার সুযোগ পেতাম না। I was not an important player to them, so I felt myself to be as insignificant as an ant. ভালো করে দেখো, বাট আই নেভার গট এ চান্স, অর্থাৎ আমি একবারের জন্য তাদের সাথে খেলার সুযোগ পেতাম না। এখানে দেখো গট কথাটা রয়েছে। গট কথাটা কি? গট হচ্ছে গেট এর পাস্ট ফর্ম, অর্থাৎ কোনো কিছু পাওয়াকে গেট বলা হয়। এখানে সুযোগ পাওয়ার কথা বলা হয়েছে। এরপরে দেখো আই ওয়াজ নট অ্যান ইম্পর্ট্যান্ট প্লেয়ার। এখানে অ্যানের ব্যবহারটা দেখো। অ্যান কখন ব্যবহার করা হয় বা কী কারণে ব্যবহার করা হয়? অ্যান হলো একটা আর্টিকেল। তার আগে বলে রাখি আর্টিকেল 3 রকমের হয়, এ, অ্যান এবং দি। অ্যান সাধারণত সেই সমস্ত শব্দের আগে বসে যে সমস্ত শব্দ শুরু হচ্ছে ভাওয়েল দিয়ে। অর্থাৎ ভাওয়েল কাকে বলছে? আমরা যে ইংরেজি বর্ণমালার যে 5টা অক্ষর এ, ই, আই, ও, ইউ, এই 5টা অক্ষর হচ্ছে ভাওয়েল। তাহলে যে শব্দের প্রথমে 5টা অক্ষর থাকবে তার আগেই এই অ্যান বসবে, অ্যান আর্টিকেলটি বসবে। বোঝা গেল? চলো। সো আই ফেল্ট মাইসেলফ টু বি অ্যাজ ইনসিগনিফিক্যান্ট অ্যাজ অ্যান অ্যান্ট। এখানেও দেখো অ্যান অ্যান্ট কথাটা রয়েছে, অর্থাৎ অ্যান্টের প্রথম অক্ষরটা কি? এ, এটা একটা ভাওয়েল, সেই জন্য অ্যানের ব্যবহার হলো। আরেকটা বিষয় দেখো এখানে, আই ফেল্ট মাইসেলফ। ফেল্ট মানে হচ্ছে অনুভব করা, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফিল, ফিলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট। আই ফেল্ট মাইসেলফ, আমি নিজেকে খুব তুচ্ছ মনে করতাম, ঠিক একটা পিঁপড়ের মতো। ইনসিগনিফিক্যান্ট কথার অর্থ হচ্ছে তুচ্ছ, এটা একটা অ্যাডজেক্টিভ। এর অ্যান্টোনিম তোমাদের বলে রাখি, শুধু এই সামনের যে ইন শব্দটা রয়েছে সেটা বাদ দিলেই সিগনিফিক্যান্ট। হলো এর অ্যান্টোনিম। ওয়ান ডে এ মিরাকল হ্যাপেন্ড। একদিন একটা অলৌকিক ঘটনা ঘটেছিল। মিরাকল কথার অর্থ হলো একটা অলৌকিক ঘটনা, একটা অদ্ভুত ঘটনা, বাস্তবে যার সাথে কোনো মিল নেই, এমন একটা ঘটনা। One afternoon, my cousin came to me and said, "We'll go to Burir Math today." একদিন বিকেলবেলায় মাই কাজিন, কাজিন কথার অর্থ হচ্ছে কাকাতো বা পিস্ততো ভাই বা বোনকে কাজিন বলা হয়। তাহলে আমার কাজিন এসেছিল এবং আমাকে কি বলেছিল? সেড, অর্থাৎ আমাকে বলেছিল। সের পাস্ট টেন্স হচ্ছে সেড। উইল গো টু বুড়ির মাঠ টুডে। আমরা আজকে বুড়ির মাঠে যাব। উই হ্যাভ এ কাবাডি ম্যাচ দেয়ার। আমাদের আজকে সেখানে একটা কাবাডি ম্যাচ রয়েছে। লাস্ট ইয়ার্স উইনার্স ফ্রম মতিগঞ্জ আর আওয়ার অপোনেন্টস। লাস্ট ইয়ার্স কথার অর্থ হচ্ছে গত বছরের। এখানে লাস্ট কথার অর্থ হচ্ছে গত। লাস্ট মান্থ মানে গত মাস, মনে থাকবে। তাহলে গত বছরের যারা উইনার ছিল মতিগঞ্জের, তারা আজ আমাদের অপোনেন্টস। উইনার, উইনার কথার অর্থ হচ্ছে বিজেতা, এটা একটা নাউন। এর সিনোনিম হচ্ছে ভিক্টর, VICTOR। ফ্রম মতিগঞ্জ আর আওয়ার অপোনেন্টস। অপোনেন্টস কথার অর্থ হচ্ছে
বিপক্ষ। অপোনেন্টস কথার অর্থ বিপক্ষ। এরও একটা সিনোনিম রয়েছে, এর সিনোনিম হচ্ছে কম্পিটিটর। COMPETITOR, কম্পিটিটর। সুতরাং মতিগঞ্জের যে টিমটা গতবার জিতেছিল তারা আজ আমাদের বিপক্ষে রয়েছে, অপোনেন্ট রয়েছে। সো হারি, উই মাস্ট বি দেয়ার বাই 4 o'clock। হারি কথার অর্থ হচ্ছে তাড়াতাড়ি করো। উই মাস্ট বি দেয়ার বাই 4 o'clock, আমাদেরকে 4টের মধ্যে সেখানে পৌঁছতেই হবে। এই ও ক্লক কথার দ্বারা সময় বোঝানো হয়। 4 o'clock, 5 o'clock, 6 o'clock, মানে একটা নির্দিষ্ট সময়কে বোঝাতে গেলে এই ও ক্লক কথাটার ব্যবহার করা হয়। বাট হোয়াট উইল বি মাই রোল দেয়ার? আই ওয়াজ অ্যাংসাস। কিন্তু আমার সেখানে কী ভূমিকা রয়েছে? এখানে দেখো, রোল কথার অর্থ হচ্ছে ভূমিকা বা ক্যারেক্টার। আমার সেখানে কী ভূমিকা রয়েছে? আই ওয়াজ অ্যাংসাস। অ্যাংসাস কথার অর্থ হচ্ছে উদ্বিগ্ন। বানানটা খুব ভালো করে দেখবে। অ্যাংসাস একটা অ্যাডজেক্টিভ। দেখো, আমি এর আগেও বললাম যে পার্টস অফ স্পিচ যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি তোমাদের মেনশন করতে করতে যাব। এখানে অ্যাংসাস অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি তুমি খুব ভালোভাবে জানো, যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা যে নির্দেশ করছে সেই সকল শব্দকেই বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে আমার মানসিক অবস্থা কিন্তু বোঝাচ্ছে এই অ্যাংসাস শব্দটার দ্বারা। আমি খুব উদ্বিগ্ন রয়েছি, সেই জন্য অ্যাংসাস হলো অ্যাডজেক্টিভ। I will play and you will be one of our supporters. আমি খেলবো এবং তুমি হবে আমাদের সাপোর্টারদের মধ্যে, বা আমাদের পক্ষে যারা রয়েছে তাদের মধ্যে একজন। বুঝা গেল? Oh, that's fine then, I replied with great relief. ও, তাহলে খুব ভালো, আমি তাকে উত্তর দিলাম খুব নিশ্চিন্তে, মানে একটা পরিত্রাণ পাওয়ার আনন্দ আমার মধ্যে এলো। রিলিফ কথার অর্থ হচ্ছে মুক্তি পাওয়া। রিপ্লাইড কথাটা হচ্ছে রিপ্লাইয়ের পাস্ট টেন্স, মানে উত্তর দেওয়া। এরপর দেখো, দেয়ার ওয়াজ অলরেডি এ লার্জ ক্রাউড অ্যাট বুড়ির মাঠ। সেখানে আগে থেকেই প্রচণ্ড ভিড় জমেছিল বুড়ির মাঠে। ক্রাউড কথার অর্থ হচ্ছে ভিড়। এর আরেকটা ইংরেজি রয়েছে বা সিনোনিম হচ্ছে মব। বিশাল জনতা সেখানে জমায়েত হয়েছিল। আই কোয়াইটলি টুক এ প্লেস অ্যামাং দ্য ক্রাউড। আমি খুব শান্তভাবে সেখানে গিয়ে বসলাম। কোয়াইটলি কথার অর্থ হচ্ছে শান্তভাবে। কোয়াইটলি কথাটা হচ্ছে অ্যাডভার্ব। পার্টস অফ স্পিচের অ্যাডভার্ব হচ্ছে কোয়াইটলি। অ্যাডভার্ব মানে কি জানি আমরা? অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ। ভার্ব বা অ্যাডজেক্টিভকে যে ডিফাইন করছে সেই কিন্তু অ্যাডভার্ব। এখানে আমি সেখানে কেমনভাবে গিয়ে বসলাম? কোয়াইটলি, খুব শান্তভাবে, সেই জন্য কোয়াইটলি হলো এখানে অ্যাডভার্ব। অ্যামাং কথার অর্থ হচ্ছে মধ্যে, সেই ক্রাউডের মধ্যে, সেই ভিড় জনতার মধ্যে আমি গিয়ে বসলাম। অল অন এ সাডেন মাই কাজিন কেম অ্যান্ড গ্রিপড মাই হ্যান্ড টাইটলি। অর্থাৎ হঠাৎ করে আমার কাজিন সেখানে এলো এবং আমার হাতটা চেপে ধরল। অল অন এ সাডেন এই কথাটা হলো একটা ফ্রেজ বা কিছু শব্দ বন্ধ। এই অল অন এ সাডেন কথাটার সাডেনলি বলেও ব্যবহার করা হয়। গ্রিপড, গ্রিপড কথার অর্থ হচ্ছে চেপে ধরা। গ্রিপের পাস্ট টেন্স হচ্ছে গ্রিপ। আর এর আরেকটা শব্দ তোমাদের জানিয়ে রাখি, গ্রিপের সিনোনিম, সেটা হচ্ছে ক্লাচ। CLUTCH, ক্লাচ। গ্রিপের সিনোনিম হচ্ছে ক্লাচ।
গ্রিপড মাই হ্যান্ড টাইটলি, এখানে দেখো এটাও একটা অ্যাডভার্ব। টাইটলি কেমনভাবে সে ধরেছিল? খুব চেপে ধরেছিল, তাহলে এটা হলো অ্যাডভার্ব। পরের অংশ দেখো, হেই হোয়াটস রং আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, কি সমস্যা হয়েছে বলো। এখানে দেখো এই হোয়াটস রং যে ফ্রেজটা রয়েছে, এটা ইংরেজিতে খুব ব্যবহার হয় কথোপকথনের ক্ষেত্রে। যখন কেউ কোনো সমস্যায় পড়ে বা কারোর মধ্যে তুমি দেখছো যে সে কোনো রকম সমস্যা তৈরি করছে বা কোনো প্রবলেমের মধ্যে আছে, তখন তুমি তাকে জিজ্ঞাসা করছো হেই হোয়াটস রং, অর্থাৎ তোমার সমস্যা কী, তোমার প্রবলেমটা কী, সেটাই ফ্রেজের মাধ্যমে জিজ্ঞাসা করা যেতে পারে। তারপরের অংশটা দেখো, নাসিরস মাদার ইজ ইল, নাসিরের মা খুব অসুস্থ। হি হ্যাজন্ট কাম, তিনি আসতে পারেননি। সো ইউ উইল হ্যাভ টু প্লে ফর আস, সেই জন্য তোমাকে আমাদের সাথে খেলতে হবে। আই ওয়াজ স্টান্ড, মানে আমি বাকরুদ্ধ, আমি স্তব্ধ হয়ে গেলাম। স্টান্ট কথার অর্থ হচ্ছে স্তব্ধ হয়ে যাওয়া, মোশনলেস। শকডও বলা যেতে পারে। মাই হার্ট ওয়াজ বিটিং লাইক এ ড্রাম, আমার হার্ট বা আমার হৃদয় দপদপ করছিল, যে আওয়াজটা করছিল সেটা হলো ড্রামের মতো। আমার হার্টের যে আওয়াজটা হচ্ছিল সেটা একটা ড্রামের মতো আওয়াজ হচ্ছিল। অ্যান্ড আই স্টার্টেড স্ট্যামারিং, আই কথাটার মাধ্যমেই বোঝা যাচ্ছে যে স্ট্যামারিং কথাটার অর্থ কী। স্ট্যামারিং কথার অর্থ হচ্ছে তোতলানো, একটা কথা বারবার বলে ফেলা। তারপরে দেখো, ইটস আ ম্যাটার অফ প্রেস্টিজ ফর আওয়ার ভিলেজ, এটা হলো আমাদের গ্রামের একটা মর্যাদার বিষয়। প্রেস্টিজ কথার অর্থ হচ্ছে মর্যাদা, ম্যাটার মানে হচ্ছে বিষয়, তাহলে আমাদের গ্রামের মর্যাদার বিষয় হলো এটা। সো অপু প্লিজ গেট রেডি টু প্লে, তা অপু তুমি দয়া করে তৈরি হও খেলার জন্য। মাই কাজিন পুলড মি টু দ্য প্লেগ্রাউন্ড, আমার কাজিন আমাকে টেনে নিয়ে এলো। পুল কথার অর্থ হচ্ছে টেনে নিয়ে আসা, আর পুলের ঠিক অ্যান্টোনিম হচ্ছে পুশ। মাই লেগস স্টার্টেড শেকিং, আমার পা, শেকিং কথার অর্থ হচ্ছে কাঁপা, আমার পা কাঁপতে শুরু করেছিল। দ্য লার্জ ক্রাউড চিয়ার্ড, সেই বিশাল জনতা, চিয়ার্ড কথার অর্থ হচ্ছে আনন্দে চিৎকার করা, চিৎকার করছিল। বাট আই কুড হিয়ার অনলি দ্য সাউন্ড অফ মাই ওন হার্টবিট, কিন্তু আমি শুধুমাত্র আমার নিজের, ওন কথার অর্থ হচ্ছে নিজের হৃদস্পন্দন, হার্টবিট মানে হচ্ছে হৃদস্পন্দন, শুনতে পাচ্ছিলাম। এবার দেখো তোমরা মানেটা বুঝে গেলে, খুব ভালো করে দেখো। আমি গোটাটা পড়ার সময়, টেক্সটটা পড়ার সময় যতগুলো ভার্ব নিয়ে আলোচনা করেছি, প্রত্যেকটা ভার্বই কিন্তু পাস্ট টেন্সে রয়েছে। এখানে দেখো কেম, সেড, আই ওয়াজ অ্যাংসাস, এই ধরনের যতগুলো তুমি এখানে ভার্ব পাবে, প্রত্যেকটা ভার্বই কিন্তু পাস্ট ফর্মে। তাহলে এটুকু আমরা বলতে পারছি যে পুরো গল্পটাই কিন্তু পাস্ট ফর্মে রয়েছে, অর্থাৎ অতীতের একটা গল্প। দ্বিতীয়তে তুমি চলে আসো পার্টস অফ স্পিচের বিষয়ে। পার্টস অফ স্পিচ যে 8 রকমের হয়, তার মধ্যে কয়েকটি আমরা এখানে পেয়েছি। কি কি? যেমন ভার্ব তো পাচ্ছি, ভার্ব ছাড়া তো কোনো বাক্য তৈরিই হয় না। দ্বিতীয়ত নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, এবং আরও একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা দেখো, ইন্টারজেকশন বলে একটা পার্টস অফ স্পিচ রয়েছে, অর্থাৎ যে সমস্ত শব্দ মনের আবেগকে প্রকাশ করছে সেগুলোই কিন্তু ইন্টারজেকশন। এখানে দেখো, ও দ্যাটস ফাইন, এই বাক্যটার মধ্যে একটা মনের আবেগ প্রকাশ হচ্ছে। সে খুব আনন্দের সাথে বলছে এটা খুব ভালো খবর, এটা খুব ভালো হলো, ও দ্যাটস ফাইন দেন। তাহলে এই ও, এই যে এক্সপ্রেশনটা, এটাই হলো ইন্টারজেকশন।
ঠিক এরকম অ্যালাস হি ইজ নো মোর, অর্থাৎ হায় সে আর বেঁচে নেই, এখানে এই অ্যালাসটাও কিন্তু এই ধরনের ইন্টারজেকশন হবে। বোঝা গেল? এবার আর্টিকেলেরও আলোচনা অলরেডি করেছি অ্যান দিয়ে, অ্যানের ব্যবহার কিছুটা রয়েছে এখানে। তারপরে সিনোনিম অ্যান্টোনিমের আলোচনা করেছি। আরেকটা জিনিস এখানে বানানের একটা বিশেষ ব্যবহার তোমাদের শিখিয়ে দিই। মাই লেগস স্টার্টেড শেকিং। শেকিং শব্দটাই দেখো, শেকিং শব্দটা কোথার থেকে, এর অরিজিনাল শব্দ কোনটা? শেক, SHAKE। এখানে এই ই আছে, কিন্তু দেখো শেকিংয়ে কিন্তু কোনো ই নেই। দেখতে পাচ্ছ শেকিংয়ে কোনো ই নেই। কী করে হলো? তার একটা কারণ হচ্ছে কোনো ভার্বের শেষে যদি ই থাকে তাহলে তার সাথে যদি আইএনজি যুক্ত করা হয় তাহলে যে শব্দটা তৈরি হয় তাতে কিন্তু কোনো ই থাকবে না। দেখো শেকিংয়ে কোনো ই নেই। বুঝতে পারলে নিয়মটা? আরেকটা উদাহরণ দিই। দেখো টেক, TAKE, এর সাথে যদি আমি আইএনজি যুক্ত করি তাহলে কি হবে? টেকিং। ভালো করে দেখো, এখানে কিন্তু কোনো ই নেই। বুঝতে পারলে বানানের নিয়মটা? এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, তাহলে কোনোদিনও বানানটা ভুল হবে না। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় যে আলোচনাটা করব আমি এখন, যেটা এই টেক্সটের মধ্যে খুব বেশি পরিমাণে ব্যবহার হয়েছে, সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। APOSTROPHE। বুঝা গেল? অ্যাপোস্ট্রফি সেটা কীরকম? এখানে দেখো উই উইল, উই এর পরে একটা ইনভার্টেড কমার মতো এরকম আছে, তারপর ডবল এল। আই উইল, ইউ উইল, তারপরে আরও আছে হোয়াটস রং। দেখো হোয়াটস রং, হোয়াটের পর একটা ইনভার্টেড কমা উপরে, তারপর এস। ইটস, ইটের পর একটা অ্যাপোস্ট্রফি, তারপর এস। তাহলে এগুলো তোমার মনে প্রশ্ন আসবে যে কেন এখানে ইনভার্টেড কমা হলো। এটা বলে রাখি, এই উই হ্যাভ, ইউ উইল, আই উইল, ইটস, হোয়াটস, এগুলো অনেকটাই বড় শব্দ। যেমন উই হ্যাভের বিষয়টা বলি, উই এর পরে অ্যাপোস্ট্রফি দিয়ে যে VE লেখা রয়েছে, এর কথার অর্থ হচ্ছে উই হ্যাভ। এটাকে শর্টে VE ইনভার্টেড কমা দিয়ে লেখা হয়েছে। ঠিক এরকম আই ইনভার্টেড কমার পরে ডবল এল দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে আই উইল বা আই শ্যাল। আবার ইটস, এরপর ইটের পরে একটা ইনভার্টেড কমা, তারপর এস, তার মানে ইট ইজ। আবার হোয়াটস, ইনভার্টেড কমা, তারপর এস, এর মানে হচ্ছে হোয়াট ইজ। এটা গেল অ্যাপোস্ট্রফির ব্যবহার। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে, সেটা দেখো নাসিরস মাদার, এখানেও একটা অ্যাপোস্ট্রফি রয়েছে। আরেকটা এর আগে ছিল আঙ্কেলস, UNCLE'(S). এই অ্যাপোস্ট্রফি এস এর মানে কারোর কোনো কিছু অধিকার বোঝালে সেই কিন্তু এই অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়। অধিকারে রয়েছে আঙ্কেলস হাউস, অর্থাৎ এই হাউসটা আঙ্কেলের অধিকারে রয়েছে। এই অ্যাপোস্ট্রফি এস এর কথার অর্থ হচ্ছে এর, অর্থাৎ কোনো অধিকৃত বস্তুর কথা বোঝাতে গেলে এই অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার করা হয়। আঙ্কেলস হাউস, আঙ্কেলের বাড়ি। আবার নাসিরস মাদার, অর্থাৎ নাসিরের মায়ের কথা বলা হয়েছে। এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি এস মানে ইস, IS, ইজ হবে না।
বোঝা গেল? তাহলে এই তো গেল টেক্সচুয়াল গ্রামারের আলোচনা। আজকে যতটুকু পড়ালাম তার যাবতীয় গ্রামার এখানে আলোচনা করলাম। আশা করি তোমাদের গ্রামার সংক্রান্ত এবং টেক্সটের মানে সংক্রান্ত কোনো সমস্যা আর হবে না। তাহলে আজকে পার্ট 1-এ এতটুকুই আমি পড়ালাম। পরবর্তীতে আমি পার্ট 2-এর আরেকটা ভিডিও নিয়ে আসছি। ওকে, টেক কেয়ার, বাই।